আজকে আমরা শুরু করব ডি ব্রগলি ওয়েভ। আগের ক্লাসে আমরা দেখেছি যে ডি ব্রগলি ওয়েভের যে ওয়েভ লেন্থটা সেটা কিভাবে বের করতে হয়। সেটা বের করার জন্য আমরা এনার্জির দুটো ফর্মুলাকে ইকুয়েট করেছিলাম। একটা ফর্মুলা হচ্ছে ই ইকুয়াল টু এম সি স্কোয়ার, এটা আইনস্টাইনের সেই বিখ্যাত ফর্মুলা। আরেকটা ফর্মুলা ই ইকুয়াল টু এইচ নিউ। এখানে ওপরেরটাকে পার্টিকেল বোঝানো হচ্ছে, এম মাসের একটা পার্টিকেল সি ভেলোসিটি নিয়ে যখন মুভ করছে তখন যে এনার্জিটা সেটা ই। আর এখানে ওয়েভ হিসেবে ধরা হচ্ছে, সেখানে ওয়েভের ফ্রিকোয়েন্সিটা নিউ আর এইচটা হলো প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। এই দুটোকে যদি আমি ইকুয়েট করি, এই যে ইকুয়েটটা করছি, এই ইকুয়েট করার মানেই হচ্ছে আমি এখানে একটা হাইপোথিসিস ইম্পোজ করছি, যেখানে ধরা হলো যে যখন একটা পার্টিকেল মুভ করছে আর যখন একটা ওয়েভ মুভ করছে, দুটোরই ভেলোসিটি ভেলোসিটি না, দুটোর এনার্জি এখানে সমান হচ্ছে। মানে একটা ওয়েভ তার যা এনার্জি, একটা পার্টিকেল তারও সেম এনার্জি হবে। যদি এই দুটো ইকুয়াল এনার্জি হয়, তাহলে পার্টিকেলের নেচারের সাথে আমি ওয়েভ নেচারটাকে কম্পেয়ার করতে পারি। এখানে সেটাই হলো ডি ব্রগলি হাইপোথিসিস। এখানে যদি দুটোকে আমি ইকুয়াল করি, তাহলে আমি লিখতে পারি এম সি স্কোয়ার ইকুয়াল টু এইচ নিউ। ওকে, সো ইট ইজ এম সি স্কোয়ার ইন্টু এইচ সি বাই ল্যামডা। নিউটাকে আমি লিখছি সি বাই ল্যামডা। ল্যামডা মানে ওয়েভ লেন্থ আর সিটা স্পিড অফ লাইট। তো একটা সি কেটে যাবে, এখানে থাকছে এম সি ইকুয়াল টু এইচ বাই ল্যামডা। এম সি মানে মাস অ্যান্ড ভেলোসিটির প্রোডাক্ট, সেটা কি? সেটা হলো মোমেন্টাম। সো ইট ইজ পি ইকুয়াল টু এইচ বাই ল্যামডা, therefore lambda equal to h by p. This is the expression for de Broglie wavelength, lambda equal to h by p. এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে a particle having mass m moving with velocity v can have a wavelength lambda, and we can express the wavelength by this formula. এবারে আমরা এই ডি ব্রগলি ওয়েভ লেন্থটাকে একটু অন্যভাবে এক্সপ্রেস করি ইন টার্মস অফ এনার্জি। ডি ব্রগলি ওয়েভ লেন্থ ইন টার্মস অফ এনার্জি। ঠিক আছে, আমরা জানি কাইনেটিক এনার্জি অফ এ পার্টিকেল ইকুয়াল টু গ্যাস মলিকুল 3/2 কেটি, যেখানে 3/2টা তো একটা কনস্ট্যান্ট, আর কেটা হলো বোলজম্যান কনস্ট্যান্ট, আর টিটা টেম্পারেচার ইন অ্যাবসোলিউট টেম্পারেচার স্কেল। তো এই যে আমি কাইনেটিক এনার্জিটা পেলাম, সো এই কাইনেটিক এনার্জিটাকে আমি এমনভাবে অ্যাডজাস্ট করব যাতে আমি এক্সপ্রেশনে বসাতে পারি। তো কিভাবে অ্যাডজাস্ট করব? আমরা জানি কাইনেটিক এনার্জি মানে হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু 3/2 কেটি। দুদিক থেকে টুটা কেটে যাচ্ছে, তাহলে থাকছে এম। একটা আমি কি করছি, এখানে এম স্কোয়ার ভি স্কোয়ার লিখে নিচে একটা এম ডিভাইড করে দিচ্ছি। এটা 3 কেটি, therefore এম স্কোয়ার ভি স্কোয়ার ইকুয়াল টু 3 এম কেটি, মানে পি স্কোয়ার ইকুয়াল টু 3 এম কেটি। তো এখান থেকে পি ইকুয়াল টু আসবে √3 এম কেটি। নাও ডি ব্রগলি ওয়েভলেন্থ ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি, এটা আমরা আগের এক্সপ্রেশন থেকে জেনেছি। সো এখানে আমি এইচ বাই পি এর জায়গাতে বসাবো √3 এম কেটি। এই হলো আমাদের এক্সপ্রেশন অফ ডি ব্রগলি ওয়েভলেন্থ ইন টার্মস অফ এনার্জি। তা এখানে তো ডাইরেক্টলি এনার্জিটাকে আমি দেখতে পাচ্ছি না, এটাকে আমি অন্যভাবেও সাজাতে পারি। কীভাবে সাজাতে পারি সেটা আমি একটু বলি। এটা ছাড়া, মানে এই যে এক্সপ্রেশনটা পেয়েছি, এই এক্সপ্রেশনটা ছাড়া আমি এটাকে কীভাবে অন্যভাবে সাজাতে পারি। আচ্ছা, আমরা জানি কাইনেটিক এনার্জি ই ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, তো এটাকে এভাবে লেখা যায় 1/2m ইন্টু এম স্কোয়ার ভি স্কোয়ার, দ্যাট ইজ পি স্কোয়ার বাই 2m, ই ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m। আমি এখান থেকে ইজিলি লিখতে পারি পি ইকুয়াল টু √2me।
এখানে ঠিক যে জায়গাটাতে পি এর ভ্যালুটা আমি আগের ভ্যালুটা বসিয়েছিলাম, বসিয়ে এই √3 mkt পেলাম, আমি ঠিক এখানে এটাকে লিখতে পারি ল্যামডা ইকুয়াল টু h/√2me। তাহলে আমি ডাইরেক্ট কাইনেটিক এনার্জিটাকে এখানে এক্সপ্রেস করে দিতে পারছি, বসিয়ে দিতে পারছি। বা ডাইরেক্ট যদি আমি এখানে যদি আমি 3/2 kTটা বসাতাম, তাহলে কিন্তু আমি এই ফর্মুলাটা পেয়ে যেতাম। মানে এখানে জাস্ট এর জায়গাতে ওই কাইনেটিক এনার্জির ফর্মুলাটা যদি বসাতাম, তাহলে আমি এর জায়গায় বসাতাম কি 3/2 kT, তো 2টা কেটে যেত আর ওই 3টা রয়ে গেলে 3 mkt। জাস্ট এই দুটো আলাদা, একই ফর্মুলার দুটো আলাদা আলাদা এক্সপ্রেশন। এবার যেটা করব সেটা হলো ডি ব্রগলি ওয়েভলেন্থ অফ অ্যান ইলেকট্রন। ডি ব্রগলি ওয়েভলেন্থ অফ অ্যান ইলেকট্রন। একটা ইলেকট্রন যখন ভি ভেলোসিটি নিয়ে মুভ করে, তখন ওর কাইনেটিক এনার্জির ফর্মুলা হয় 12mv², কারণ ওর মাস m আর ভেলোসিটি ভি। সেই ইলেকট্রনটাকে স্টপ করতে গেলে ওকে সমান পরিমাণ পোটেনশিয়াল এনার্জি অ্যাপ্লাই করতে হবে। মানে আমি যদি ভি ভেলোসিটি নিয়ে দৌড়তে থাকি, আমাকে থামাতে গেলে যতটা এনার্জি নিয়ে আমি দৌড়চ্ছি ঠিক ততটা এনার্জি উল্টো দিকে অ্যাপ্লাই করতে হবে, তাহলেই আমি থামবো। তার মানে একটা ইলেকট্রন যখন ভি ভেলোসিটি নিয়ে দৌড়চ্ছে, মুভ করছে, তখন ওর টোটাল কাইনেটিক এনার্জির সমান যদি পোটেনশিয়াল এনার্জি অ্যাপ্লাই করা যায়, তবেই একমাত্র ওই ইলেকট্রনটাকে থামানো সম্ভব হবে। তার মানে আমি যদি ধরে নিই ইলেকট্রনটার ভি ভেলোসিটি, ইলেকট্রনটার মাস এম, তাহলে সেই ইলেকট্রনটার কাইনেটিক এনার্জি কত হবে? 12mv²। সেই ইলেকট্রনটাকে আমি থামাবো কী করে? আমি সেই ইলেকট্রনের যে ট্র্যাজেক্টরি আছে, সেই ট্র্যাজেক্টরিতে একটা পোটেনশিয়াল অ্যাপ্লাই করব। এমনভাবে অ্যাপ্লাই করব যাতে ইলেকট্রনটা রিটার্ডেড হয়ে থেমে যায়। তো এই যে পোটেনশিয়ালটা অ্যাপ্লাই করছি, আমাকে ক্যালকুলেট করে অ্যাপ্লাই করতে হবে যাতে ওই কাইনেটিক এনার্জির সমান পরিমাণ পোটেনশিয়াল এনার্জি, ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি ওখানে তৈরি হতে পারে। তো ওই কাইনেটিক এনার্জির সমান ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি কত হবে? ই ইন্টু ভি। এখানে ইটা হচ্ছে চার্জ অফ ইলেকট্রন, আর ক্যাপিটাল ভি, ভিটা হচ্ছে ওর পোটেনশিয়াল, যে ফিল্ডটা আমি অ্যাপ্লাই করেছি, যে পোটেনশিয়ালটা অ্যাপ্লাই করেছি তার পোটেনশিয়াল ডিফারেন্স। ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি যে কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন ইকুয়াল টু 12mv²। আর পোটেনশিয়াল এনার্জিটা হবে কত? যে পরিমাণ পোটেনশিয়াল এনার্জি অ্যাপ্লাই করলে ওকে থামানো যাবে সেটা হচ্ছে ই ইন্টু ভি। এখানে ভিটা ভেলোসিটি অফ দ্য ইলেকট্রন, আর এখানের ভিটা পোটেনশিয়াল ডিফারেন্স দ্যাট হ্যাজ বিন অ্যাপ্লাইড টু স্টপ দ্য ইলেকট্রন, টু স্টপ দ্য মোশন অফ দ্য ইলেকট্রন। ঠিক আছে, এবারে এই দুটোকে সমান হতে হবে। তার মানে 12mv² ইকুয়াল টু ইভি। তো এখান থেকে আমি v² এর ভ্যালু লিখতে পারি 2ev/m। সো ভি ইকুয়াল টু √2ev/m। এটা হলো ভেলোসিটি আর এটা পোটেনশিয়াল ডিফারেন্স। এবার আমি ডি ব্রগলি ওয়েভলেন্থের যে ফর্মুলাটা আছে, দেয়ারফর ডি ব্রগলি ওয়েভলেন্থ ল্যামডা ইকুয়াল টু h/p, মানে আমি লিখতে পারি h/mv। সো h/m ইন্টু √2ev/m। এখন এই এমটাকে যদি আমি রুটের ভেতরে ঢুকিয়ে দিই, এমটা স্কোয়ার হয়ে যাবে। সো √2m² ev/m। সো একটা এম কেটে গেলে ফর্মুলাটা দাঁড়াচ্ছে h/√2m ev। এটা হলো ডি ব্রগলি ওয়েভলেন্থের ফর্মুলা। এখানে আমি পরিষ্কারভাবে একটা জিনিস বুঝতে পারছি যে এর আগের যে ফর্মুলাটা আমরা লিখেছিলাম সেখানে ছিল h/√2m ইন্টু ক্যাপিটাল ই। ক্যাপিটাল ইটা কী ধরেছিলাম? কাইনেটিক এনার্জি। এখানে আসছে
√2m ইন্টু ইভি স্মল ই ক্যাপিটাল ভি। এখানে ইভিটা কি? পোটেনশিয়াল এনার্জি। তার মানে জাস্ট ওই যেখানটাতে কাইনেটিক এনার্জির এক্সপ্রেশনটা বসিয়েছিলাম সেই জায়গায় পোটেনশিয়াল এনার্জি বসিয়ে দিলেই আমার পুরো ফর্মুলাটা চলে আসছে। তার মানে ইলেকট্রনের ডি ব্রগলি ওয়েভলেন্থের ফর্মুলা হলো এটা। এবার এখানে কয়েকটা কনস্ট্যান্ট টার্ম আছে, যেমন এইচ হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, যার ভ্যালু আমরা জানি। এম মাস অফ ইলেকট্রন, যার ভ্যালু আমরা জানি। ই হলো চার্জ অফ ইলেকট্রন, যার ভ্যালু আমরা জানি। এইচ এর ভ্যালু কত? 6.64 বা 6.6ই ধরি, ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। এম কত? মাস অফ ইলেকট্রন 9.1 ইন্টু 10⁻31 কেজি। আর ই কত? 1.6 ইন্টু 10⁻19 কুলাম। এই তিনটে ভ্যালু যদি আমি বসিয়ে দিই তাহলে এইরকম আসছে, ল্যামডা ইকুয়াল টু 6.6 ইন্টু 10⁻34 ডিভাইডেড বাই √2 ইন্টু 9.1 ইন্টু 10⁻31 ইন্টু 1.6 ইন্টু 10⁻19 ইন্টু ক্যাপিটাল ভি। এটা কিসে আসছে? এটা আসছে মিটারে। ঠিক আছে, এইটাকে যদি আমি ক্যালকুলেট করি এবং এই মিটারটাকে যদি অ্যামস্ট্রংয়ে নিয়ে যাই তাহলে ভ্যালুটা দাঁড়াবে, অ্যামস্ট্রংয়ে না নিয়ে গেলেও এটা মোটামুটি আসছে 12.27 ইন্টু 10⁻⁻10 ডিভাইডেড বাই √v এত মিটার। দ্যাট মিন্স 12.27 বাই √v, এটা ল্যামডা ছিল, এত অ্যামস্ট্রং। এই হলো আমাদের ম্যাথামেটিক্যাল ভ্যালু। মানে এখানে যদি শুধু পোটেনশিয়ালটা আমি বসিয়ে দিতে পারি তাহলে ডাইরেক্ট আমি ল্যামডা পেয়ে যাব। মানে একটা ইলেকট্রন যখন ভি পোটেনশিয়ালের ভেতর দিয়ে যাবে তখন ওর ডি ব্রগলি ওয়েভলেন্থের ভ্যালু কত হবে সেটা আমরা এখান থেকে পরিষ্কারভাবে ক্যালকুলেট করে বলে দিতে পারবো। তো আমরা ইলেকট্রনের ডি ব্রগলি ওয়েভলেন্থটা থিওরিটিক্যালি দেখলাম, কিন্তু সত্যিই কি ইলেকট্রনের ডি ব্রগলি ওয়েভলেন্থ, বা যেটাকে আমি ওয়েভলেন্থ বলছি, সেরকম কোনো ওয়েভলেন্থ আছে? মানে ইলেকট্রন তো একটা পার্টিকেল, ইলেকট্রনের মাস আছে, তো সেই পার্টিকেলটা যখন মুভ করছে, মুভ করার সময় কি সত্যিই কোনো ওয়েভ তৈরি হয়? এটা জানার জন্য 1927-এ দুজন সায়েন্টিস্ট একসাথে একটা এক্সপেরিমেন্ট করেন, যেটার নাম ওই দুজন সায়েন্টিস্টের নামেই ডেভিসন-জারমার এক্সপেরিমেন্ট। তো সেটা আমরা দেখব। ডেভিসন-জারমার এক্সপেরিমেন্টটা এইরকম। আগে এক্সপেরিমেন্টাল অ্যারেঞ্জমেন্টটা দেখে নিই। এখানে একটা ফিলামেন্ট আছে, এটা এফ ফিলামেন্ট। এই ফিলামেন্টটা একটা লো টেনশন পাওয়ার সাপ্লাইয়ের সাথে লাগানো আছে। ফিলামেন্টটা শুধু গরম হচ্ছে, মানে ফিলামেন্টের কাজ কি? হিট জেনারেট করা, গরম হওয়া। সেইটুকু করার জন্য একটা লো টেনশন পাওয়ার সাপ্লাই লাগানো হয়েছে। এই ফিলামেন্টের ঠিক বাইরে একটা ক্যাথোড রাখা আছে, ক্যাথোড প্লেট। ক্যাথোড প্লেট মানে কি? যে ইলেকট্রন এমিট করবে। এটা একটা ক্যাথোড প্লেট। এই ক্যাথোড প্লেটটাকে নেগেটিভ পোটেনশিয়ালের সাথে লাগানো থাকবে হাই টেনশন পাওয়ার সাপ্লাইতে। তো এখানে এই যে নেগেটিভটা লাগানো আছে এই ক্যাথোডের সাথে। এখানটাতে
একটা অ্যানোড প্লেট লাগানো আছে। এই অ্যানোডটা এইরকম, পুরো প্লেটটা মাঝখানে একটা হোল করা আছে। এটা পুরো প্লেটটা, এর মাঝখানে একটা হোল করা আছে। এই অ্যানোড প্লেটটা ব্যাটারির পজিটিভ পোটেনশিয়ালের সাথে কানেক্টেড। এটা অ্যানোড, তাহলে সিটা ক্যাথোড আর এটা অ্যানোড। ক্যাথোড থেকে ইলেকট্রন বেরোবে, অ্যানোডের দিকে ছুটে যাবে। এবার আমি যদি এটাকে পোটেনশিয়াল বাড়াতে থাকি, এর পোটেনশিয়াল যত বাড়াবো তত এদের মধ্যে ডিফারেন্সটা বাড়বে, পোটেনশিয়াল ডিফারেন্স। তার ফলে ইলেকট্রন যেটা এখান থেকে বেরোবে সেটা খুব জোরে এই অ্যানোডের দিকে ছুটে যাওয়ার চেষ্টা করবে। এই ফিলামেন্টের কাজ কি? ফিলামেন্টের কাজ অ্যানোড ক্যাথোডটাকে গরম করা। গরম করলে আরও বেশি মানে থার্মালি এক্সাইটেড হয়ে ইলেকট্রনটা আরও তাড়াতাড়ি বেরোবে। সেই ইলেকট্রনটাকে অ্যাট্রাক্ট করবে অ্যানোড, ইলেকট্রনটা ছুটে যাবে, কিন্তু এই মাঝখানে হোল থাকার জন্য কিছু ইলেকট্রন এই হোল ভেদ করে সোজা ওদিকে যাওয়ার চেষ্টা করবে। আমি ধরছি এখান থেকে যে বিমগুলো বেরোচ্ছে, এই ভাগ দিয়ে একটা ইলেকট্রন বিম বা একটা ইলেকট্রনের ফ্লো চলে যাচ্ছে এই দিকে। এই দিকে একটা নিকেল প্লেটকে রাখা হয়েছে, নিকেল স্ল্যাব বা কিউবকে রাখা হয়েছে। যে কীভাবে নিকেল কিউবটাকে রাখা হয়েছে আমরা জানি। জেনারেলি যে কোনো যদি একটা সিম্পল কিউবিক নিই, তার ক্রিস্টাল স্ট্রাকচারগুলো জেনারেলি এই রকম হয়, মানে একটা নির্দিষ্ট ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড একটা স্ট্রাকচার এরকমভাবে থাকে। ঠিক আছে, এর ভেতরে এই ক্রিস্টালগুলো থাকে। তো আমি একটা কাজ করছি, আমি এইরকম একটা কিউব ছিল, আমি কিউবটাকে 2 ডাইমেনশনালি দেখাচ্ছি। এর ভেতরে যে লেয়ার্সগুলো আছে সেই লেয়ার্সগুলো এইরকম। আমি এই কিউবটাকে ডায়াগোনালি কেটে নিচ্ছি। কীরকমভাবে আমি আর একটু ভালো করে দেখাই। আমি এইভাবে কেটে নিলাম, ঠিক আছে। এইভাবে কেটে শুধু এইটুকু পোর্শনকে আমি এখানে বসাবো কীভাবে? এটাকে টার্গেট মেটেরিয়াল হিসেবে বসাবো। মানে আমি ঠিক এই জায়গাটাতে একটা নিকেলের এরকম একটা কিউবকে বসাচ্ছি, যার ভেতরের যে লেয়ার্সগুলো আছে, যে ক্রিস্টাল লেয়ারগুলো আছে, সেই লেয়ারগুলো এইরকমভাবে ডায়াগোনালি আছে। তো এই যে ইলেকট্রনের বিমটা যখন ইনসিডেন্ট করবে তখন এই লেয়ারগুলোর উপরে ইনসিডেন্ট করছে। এখানে গিয়ে পড়লো ইলেকট্রনটা, এটা ইলেকট্রন পড়ার পরে এই যে প্লেনটা আমি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে প্লেন অফ দ্য ক্রিস্টাল। তো এই প্লেনে পড়ার পরে এটা রিফ্লেক্টেড হয়ে ফিরে আসবে। কিভাবে রিফ্লেক্টেড হয়ে ফিরে আসবে সেটা আমি ধরলাম এই দিকে রিফ্লেক্টেড হয়ে ফিরে আসছে, ঠিক আছে। তো এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই, এটাকে বলা হচ্ছে অ্যাঙ্গেল অফ স্ক্যাটারিং। আর এই যে প্লেনটার ওপর ইনসিডেন্ট হচ্ছে, যেটা থেকে রিফ্লেক্টেড হচ্ছে, তার অ্যাঙ্গেলটাকে ধরা হচ্ছে থিটা। থিটাটাকে বলা হয় গ্ল্যান্সিং অ্যাঙ্গেল, অ্যান্ড ফাইকে বলা হচ্ছে স্ক্যাটারিং অ্যাঙ্গেল। ঠিক আছে, তো থিটাটা গ্ল্যান্সিং অ্যাঙ্গেল আর ফাইটা স্ক্যাটারিং অ্যাঙ্গেল। এবারে এই যে রিফ্লেক্টেড হয়ে ফিরে ইলেকট্রন বিমটা, এই জায়গাটাতে একটা ইলেকট্রন ডিটেক্টর বসানো হয়েছে। এটা ইলেকট্রন ডিটেক্টর। এই ডিটেক্টরটা এরকম একটা সার্কুলার পাথে ঘুরতে পারে, পুরোটা এরকম একটা সার্কুলার পাথেও ঘুরতে পারে। কেন ঘোরাবো? বিকজ আমি এখানে তো শুধু একটা স্ক্যাটার বিম আসছে না, এখানে অনেকগুলো স্ক্যাটার বিম আসছে। আমি এই ডিটেক্টরটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এই রোটারটার মধ্যে ঘুরিয়ে আমি দেখব ঠিক কোন জায়গাটাতে স্ক্যাটার যে বিমটা আসছে সেই বিমটার ইন্টেন্সিটি সবচেয়ে বেশি হয়। তো দেখা যাচ্ছে যে যদি আমি এই যে পোটেনশিয়ালটা অ্যাপ্লাই করেছি, সেই পোটেনশিয়ালের ভ্যালুটা
যদি আমি আস্তে আস্তে বাড়াতে থাকি, যদি আমি 44 ভোল্ট থেকে 68 ভোল্ট অবধি নিয়ে যাই, আমি ভ্যারিয়েশনটা কত থেকে নিয়ে যাচ্ছি, 44 ভোল্ট থেকে 68 ভোল্ট অবধি আমি ভ্যারি করছি। আর তার সাথে এই যে ডিটেক্টরটা দেওয়া আছে, ইলেকট্রন ডিটেক্টর, সেই ইলেকট্রন ডিটেক্টরের ইন্টেন্সিটিটা আমি মেজার করছি। তো আমি এই যে 44 ভোল্ট থেকে 68 ভোল্ট অবধি ভ্যারি করছি, তো আমি এই ভ্যারিয়েশনটার সাথে সাথে একটা গ্রাফ ড্র করব। কি গ্রাফ? সেই গ্রাফের এক্স আর ওয়াই অ্যাক্সিসে ভ্যালুগুলো থাকবে, সেটা হচ্ছে এক্স অ্যাক্সিসে থাকবে এই স্ক্যাটারিং অ্যাঙ্গেল আর ওয়াই অ্যাক্সিসে ইন্টেন্সিটি। মানে প্রত্যেকটা ভ্যালুর জন্য আমি যখন এই গ্রাফটা নেবো তখন দেখব যে 54 ভোল্ট, আমি গ্রাফ থেকে দেখব যে 54 ভোল্টে গিয়ে 50 ডিগ্রি স্ক্যাটারিং অ্যাঙ্গেলে ইন্টেন্সিটিটা সবচেয়ে বেশি, একটা পিক পাবো। কীরকম দেখাচ্ছি, এটা স্ক্যাটারিং অ্যাঙ্গেল ফাই আর এটা ইন্টেন্সিটি অফ স্ক্যাটার্ড বিম। এর গ্রাফটা এইরকম আসবে। এই যে ভ্যালুটা, এইটা হচ্ছে 50 ডিগ্রি, মানে 50 ডিগ্রি স্ক্যাটারিং অ্যাঙ্গেলে আমি ম্যাক্সিমাম ইন্টেন্সিটির পিকটা পাচ্ছি। আর এই পুরোটা কততে হচ্ছে, 54 ভোল্টে এই জিনিসটা হচ্ছে। এবার যদি আমি হিসেব করি, আমি দেখতে পাচ্ছি যে এই যে পুরো প্লেনটা, সেই প্লেনের মধ্যে এটা থিটা, এটা ফাই, আর এটা আবার থিটা হবে। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা, তো এখানে টোটাল অ্যাঙ্গেলটা কত, থিটা, ফাই আর এই থিটা, এই তিনটে অ্যাঙ্গেলের সাম হবে 180 ডিগ্রি। ঠিক আছে, সো থিটা প্লাস ফাই প্লাস থিটা equal to 180 degree. Therefore, theta equal to 180 minus phi by 2. আর আমি দেখতেই পাচ্ছি যে phi এর ভ্যালুটা কত, 50 ডিগ্রি। তাহলে 1/2 180 minus 50. So it is 180 minus 50 মানে 130/2. তো থিটার ভ্যালুটা কত আসছে 65 ডিগ্রি। সো 65 ডিগ্রি হচ্ছে আমাদের এই গ্ল্যান্সিং অ্যাঙ্গেলগুলোর ভ্যালু। তো এই যে মানে এখানে যে রিফ্লেক্টেড হয়ে যে ফিরে আসছে, আমি যে ইলেকট্রন ডিটেক্টরে জিনিসটা মেজার করছি, সেই মেজারমেন্টটাতে যে ইন্টেন্সিটিটা পাচ্ছি, সেই ইন্টেন্সিটিটা কি একটা বিমের ইন্টেন্সিটি না, কারণ এখানে এই যে ইলেকট্রন বিমটা যাচ্ছিল, এটা শুধু তো ফার্স্ট প্লেনে রিফ্লেক্ট করেনি, ও সেকেন্ড প্লেটেও রিফ্লেক্ট করেছে, থার্ড প্লেটেও করেছে, এই সবগুলো একটা জায়গায় এসে সুপারপোজ করছে। ঠিক আছে, মানে এটা বেসিক্যালি একটা ওয়েভেরই যে সাব ওয়েভগুলো আছে। ঠিক আছে, মানে আমরা যদি ওয়েভ ফ্রন্ট হিসাবে ধরি, তাহলে এই ওয়েভ ফ্রন্টটার থেকে যে সেকেন্ডারি ওয়েভলেটসগুলো জেনারেট হচ্ছে, সেই ওয়েভলেটসগুলো ফার্দার ইন্টারফেয়ার করছে, একটার ঘাড়ে আরেকটা সুপারপোজ করছে। এই সুপারপোজ করার ফলে যে আমি বিমটা পাচ্ছি, সেই বিমটা আমি একটা ইন্টেন্সিটি ডিটেক্টরে বা ইলেকট্রন ডিটেক্টরে আমি মেজার করছি। তার মানে বেসিক্যালি এটা কি, বেসিক্যালি এটা হচ্ছে ডিফ্রাকশন। ডিফ্রাকশনটাই তো হলো যে সেকেন্ডারি ওয়েভলেটসগুলোর ইন্টারফারেন্স। তাহলে এটা কি না, এটা ডিফ্রাকশন প্যাটার্ন। আমি যেটা পাচ্ছি, আমি যেটা ডিটেক্টরে মেজার করছি, সেটা বেসিক্যালি ডিফ্রাকশন প্যাটার্ন। কেন ডিফ্রাকশন বলছি, বিকজ এটা এই ডিফারেন্ট লেয়ারগুলোতে রিফ্লেক্টেড হয়েছে, ফিরে আসছে লাইটটা, সেগুলো সেকেন্ডারি ওয়েভলেট। সেই সেকেন্ডারি ওয়েভলেটগুলো যখন ফার্দার সুপারপোজ করছে, মানে ইন্টারফারেন্স অফ দ্য সেকেন্ডারি ওয়েভলেটস মিনস ডিফ্রাকশন। সো এখানে একটা ডিফ্রাকশন হচ্ছে। এবারে এই আমি এটা কি নিয়েছিলাম, নিকেল। তো এই নিকেলের জন্য ইন্টারঅ্যাটমিক যে স্পেসটা হয়, ইন্টারঅ্যাটমিক যে সেপারেশন, সেটা 0.91 অ্যামস্ট্রং। এদের ইন্টারঅ্যাটমিক সেপারেশনটা D equal to 0.91 অ্যামস্ট্রং। এবার আমি ইউজ করব ব্র্যাগস ল। ব্র্যাগস লটা এখানে ডিটেল নেই। ব্র্যাগস ল ফর ফার্স্ট অর্ডার ডিফ্রাকশন ইউজিং এটা জাস্ট ফর্মুলাটা মনে রাখবি, 2D sin theta equal to n ল্যামডা। যেহেতু এটা ফার্স্ট অর্ডার হচ্ছে, সো n এর ভ্যালুটা 1, সো 2 ইন্টু ডি ইন্টু সাইন 65 ধরবো,
সাইন 65 ইকুয়াল টু 1 ইন্টু ল্যামডা। আচ্ছা, 2 ইন্টু ডি এর ভ্যালু কত, 0.91, অ্যামস্ট্রংই ধরছি, ইন্টু সাইন 65। সাইন 65-এর ভ্যালুটা হচ্ছে সাইন 65-এর ভ্যালু হচ্ছে 0.91 ইকুয়াল টু ল্যামডা। সো টোটাল হচ্ছে 0.91 ইন্টু 0.2, ল্যামডা ইকুয়াল টু 1.66। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি ওয়েভলেন্থের ভ্যালুটা যেটা পাচ্ছি, ডিফ্রাকশন প্যাটার্নে, মানে ডিফ্রাকশন প্যাটার্নটা পেতে গেলে যে ওয়েভলেন্থ ইনসিডেন্ট করছে, এখানে কোন ওয়েভলেন্থটা, ল্যামডা ইনসিডেন্ট করছে বলেই তো আমি ডিফ্রাকশন প্যাটার্নটা পাচ্ছি। তার মানে এখানে ইনসিডেন্ট করছিল কে, ইলেকট্রন। ইলেকট্রন তো একটা পার্টিকেল যার মাস আছে, সেই পার্টিকেলটা যখন ইনসিডেন্ট করছে, তার যে ডিফ্রাকশন প্যাটার্ন পাচ্ছি, সেই ইনসিডেন্ট পার্টিকেলটার বা ইনসিডেন্ট ফ্লো অফ দ্য পার্টিকেল, যেটাকে আমি রেডিয়েশন হিসেবে এখনও অবধি বলছি না, সেটাও বেসিক্যালি একটা ওয়েভ, যে ওয়েভটার ওয়েভলেন্থ 1.66 অ্যামস্ট্রং আমি এখান থেকে ক্যালকুলেট করে পেলাম। এবার মিলিয়ে দেখি যে ডি ব্রগলির ক্ষেত্রে সেটা হয় কিনা, ডি ব্রগলি ওয়েভলেন্থের সাথে ম্যাচ করে কিনা। আমরা একটু আগেই দেখেছি যে ডি ব্রগলি ওয়েভলেন্থ ফর ইলেকট্রন, তার ফর্মুলা হয়, উই হ্যাভ de Broglie wavelength of electron lambda equal to 12.27 by root v। আমরা v কত দিয়েছিলাম, 54 ভোল্ট ওখানে বলা ছিল। সো 12.27 বাই রুট ওভার 54, এটা অ্যামস্ট্রং অর্ডারে ছিল, এটা অ্যামস্ট্রং, ডাইরেক্ট লিখে দিচ্ছি। তো এটা হবে 12.27 ডিভাইডেড বাই রুট 54, এটাও আসছে 1.67 অ্যামস্ট্রং। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের ক্যালকুলেটেড, মানে এক্সপেরিমেন্টাল ভ্যালুতে যে ওয়েভলেন্থটা আমি পাচ্ছি, আমাদের ক্যালকুলেটেড ভ্যালু অফ ডি ব্রগলি ওয়েভলেন্থ এক্স্যাক্টলি সেম হচ্ছে। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে সত্যি সত্যি যে ইলেকট্রনটা ইনসিডেন্ট করে পড়েছিল ওই নিকেলের ভেতরে, সেই ইলেকট্রনটার যে করেসপন্ডিং বলছি, সেই ইকুইভ্যালেন্ট ডি ব্রগলি ওয়েভলেন্থটা ক্যালকুলেটেড ভ্যালুর সাথে এক্স্যাক্টলি ম্যাচ করছে, 1.66, 1.669 বা 1.67। তো এখান থেকে বলতে পারি যে সত্যি সত্যি একটা পার্টিকেল যখন, মানে স্লো মুভিং ইলেকট্রন, এটা তো একটা স্লো মুভিং ইলেকট্রন, তো স্লো মুভিং ইলেকট্রনের ক্ষেত্রে আমি এক্সপেরিমেন্টালি প্রুফ করে দেখালাম যে সত্যি ডি ব্রগলি ওয়েভলেন্থ আছে। মানে ডি ব্রগলি ওয়েভলেন্থ যেটা আমি এতক্ষণ ধরে থিওরিটিক্যালি বলে যাচ্ছিলাম, সেটা প্র্যাকটিক্যাল করে দেখলাম যে সত্যি সত্যি ডি ব্রগলি ওয়েভলেন্থ আছে। তো এই ছিল আমাদের ডি ব্রগলি হাইপোথিসিস, যেখানে বলা হচ্ছে যে লাইটের দুটো সত্তা আছে, লাইটের দুটো নেচার আছে। একটা নেচার হচ্ছে পার্টিকেল নেচার, অন্যটা ওয়েভ নেচার। কিন্তু একসাথে দুটো নেচারকে আমি দেখতে পাবো না। যখন পার্টিকেল নেচার হিসেবে আমি ট্রিট করব, তখন ওয়েভটাকে আমি ডিটেক্ট করতে পারবো না। যখন ওয়েভটাকে আমি দেখবো, তখন পার্টিকেলটাকে ডিটেক্ট করতে পারবো। কিন্তু বেসিক্যালি দুটোই সেম। মানে পার্টিকেলটা এখন ইনসিডেন্ট করছে, এখানে যেরকম ইলেকট্রনটা ইনসিডেন্ট করছিল, নিকেলে ধাক্কা খেয়ে ফিরে আসছে, আমরা স্ক্যাটার্ড বিমটা দেখছি, সেটা আমি পার্টিকেল হিসেবে ধরছিলাম। কিন্তু যখন আমি দেখলাম যে ওর করেসপন্ডিং ওয়েভলেন্থ কত হবে, সেটা এক্স্যাক্টলি ডি ব্রগলি ওয়েভলেন্থ ফর ইলেকট্রনসের সাথে ম্যাচ করে যাচ্ছে। তো এই ছিল আজকের চ্যাপ্টার।